আচ্ছা, মহাবিশ্বকে বোঝার জন্য আমাদের হাতে দুটো অসাধারণ থিওরি আছে। কিন্তু কি হয় যখন এই দুটো থিওরি একটা খুব সাধারণ প্রশ্নে এসে একে অপরের সাথে দ্বিমত করে বসে? চলুন আজ আমরা ঠিক সেই রহস্যটাতেই ডুব দেব, যেখানে আমাদের বাস্তবতার মূল ভিত্তিটাই যেন প্রশ্নের মুখে পড়ে যায়। কিছুই না বা শূন্যস্থান বলতে ঠিক কি বোঝায়? এই প্রশ্নটা শুনলেই আমাদের সবার মনে একটা খালি জায়গার ছবিই তো ভেসে ওঠে, তাই না? কিন্তু জানেন, পদার্থবিজ্ঞানের চোখে এই কিছুই না এর ধারণাটা আসলে মহাবিশ্বের সবচেয়ে বড় রহস্যগুলোর একটা। এটা আমাদের বাস্তবতার ধারণাকেই পুরোপুরি চ্যালেঞ্জ করে বসে। তো প্রথমেই আসা যাক সেই সংঘর্ষের কথায়। দেখুন, আধুনিক ফিজিক্স কিন্তু দুটো বিশাল স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে। একটা যেটা মহাবিশ্বের বিশাল জগৎটাকে শাসন করে, আর অন্যটা হলো একেবারে ক্ষুদ্র কণার জগৎ। কিন্তু আসল সমস্যাটা হলো এই দুটো স্তম্ভ একটা নির্দিষ্ট জায়গায় এসে আর একসাথে টিকতে পারে না, ভেঙে পড়ে। একদিকে আছে আইনস্টাইনের জেনারেল রিলেটিভিটি। এটা কি করে? এটা গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সির মতো বিশাল সবকিছুর জগৎকে ব্যাখ্যা করে। এই থিওরি অনুযায়ী আমাদের স্পেস টাইম বা স্থানকাল হলো একটা মসৃণ শান্ত চাদরের মতো। কিন্তু অন্যদিকে আছে কোয়ান্টাম ফিল্ড থিওরি, যেটা আমাদের নিয়ে যায় একেবারে ক্ষুদ্র কণার জগতে, আর সেখানে ছবিটা পুরোপুরি অন্যরকম। এই থিওরি বলছে শূন্যস্থান মোটেই খালি নয়। এটা আসলে ভার্চুয়াল কণার এক উত্তাল সমুদ্র, যেখানে কণাগুলো সারাক্ষণ তৈরি হচ্ছে, আবার মিলিয়েও যাচ্ছে। আর ঠিক এখানেই এই দুটো বড় থিওরির মধ্যে আসল সংঘাতটা শুরু হয়। তাহলে এখন প্রশ্ন আসতেই পারে যে এই যে বলা হচ্ছে শূন্যস্থান আসলে ভার্চুয়াল কণার একটা ঝড়, এর কি কোনো বাস্তব প্রমাণ আছে, নাকি এটা শুধুই একটা থিওরি? উত্তরটা হলো হ্যাঁ, এর একেবারে নক্কর প্রমাণ আছে। আর সেই প্রমাণটা আসে একটা অবিশ্বাস্য পরীক্ষা থেকে। এই এফেক্টটার নাম হলো ক্যাসিমার এফেক্ট। ভাবুন তো একবার, দুটো একদম বিদ্যুৎ নিরপেক্ষ ধাতু প্লেট নেওয়া হলো, আর সেগুলোকে একটা পারফেক্ট ভ্যাকিউমে একে অপরের খুব কাছাকাছি রাখা হলো। এখন কোয়ান্টাম থিওরি কি বলছে? প্লেট দুটোর বাইরের দিকে যে ভার্চুয়াল কণার সমুদ্র আছে সেটা ওদের ওপর চাপ দিচ্ছে, কিন্তু প্লেট দুটোর মাঝখানের ওই ছোট্ট জায়গাটায় সব ধরনের ভার্চুয়াল কণা থাকতে পারে না। ফলে কি হয়? বাইরের চাপটা ভেতরের চাপের চেয়ে অনেক বেশি হয়ে যায়, আর এর ফলেই একটা বাস্তব পরিমাপযোগ্য শক্তি প্লেট দুটোকে একে অপরের দিকে ঠেলে দেয়। ব্যাপারটা সত্যিই অবিশ্বাস্য, তাই না? আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপার হলো, এই শক্তিটা কিন্তু কোনো পরিচিত উৎস থেকে আসছে না। এটা আসছে সরাসরি ওই শূন্য স্থান থেকে। ঠিক যেমনটা পদার্থবিদ ব্রাইস ডুইট বলেছেন, ক্যাসিমির শক্তি একটা বিশুদ্ধ ভ্যাকিউম শক্তি। এখানে কোনো আসল কণা নেই, আছে শুধু ভার্চুয়াল কণা। তার মানে কি দাঁড়ালো? আমাদের কিছুই না বা শূন্য বলে যে ধারণাটা ছিল, সেটাই আসলে ভুল। এই শূন্যস্থানের মধ্যেই লুকিয়ে আছে এক বিশাল শক্তি। আচ্ছা, শূন্যস্থানে যদি শক্তি থাকেই, তাহলে কি সেই শক্তিকে কাজে লাগিয়ে বাস্তব কোনো পদার্থ তৈরি করা সম্ভব? এই প্রশ্নটাই আমাদের আরও অনেক গভীর আর অদ্ভুত একটা জগতের দিকে নিয়ে যাবে। চলুন আবার ওই ক্যাসিমির পরীক্ষার কথা ভাবা যাক, কিন্তু এবার একটা ছোট্ট পরিবর্তন আনা যাক। যদি আমরা একটা প্লেটকে স্থির না রেখে ওটাকে প্রচণ্ড গতিতে অ্যাক্সেলারেট করি বা ত্বরান্বিত করি, তাহলে কি হতে পারে? উত্তরটা হলো একদম অবিশ্বাস্য একটা ঘটনা ঘটবে। যখন কোনো একটা বস্তুকে যথেষ্ট দ্রুত অ্যাক্সেলারেট করা হয়, তখন ভ্যাকিউমের ওই ভার্চুয়াল কণাগুলো ওই তরঙ্গের শক্তিটা শুষে নেয়, আর শুষে নিয়ে একেবারে বাস্তব ফোটন বা আলোর কণায় পরিণত হয়। মানে ভাবা যায় স্রেফ গতি থেকে পদার্থ তৈরি হচ্ছে। আর ঠিক এখানেই আইনস্টাইনের থিওরির সাথে একটা দারুণ যোগসূত্র তৈরি হয়। কারণ আইনস্টাইনই তো আমাদের শিখিয়েছেন যে মহাকর্ষ আর ত্বরণ এই দুটো আসলে একই জিনিস। তাহলে এখন আসল প্রশ্নটা হলো, মহাকর্ষের মতো এত শক্তিশালী একটা ত্বরণ কি শূন্যস্থান থেকে কণা তৈরি করতে পারে? আর এই প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের যেতে হবে মহাবিশ্বের সবচেয়ে রহস্যময় আর চরম একটা বস্তুর কাছে, ব্ল্যাক হোল। এখানেই আমাদের ওই দুটো মহান থিওরির একেবারে চূড়ান্ত পরীক্ষাটা হবে। ব্ল্যাক হোলকে ঠিকমতো বুঝতে হলে আমাদের প্রথমে ইভেন্ট হরাইজন বা ঘটনা দিগন্ত জিনিসটা কি তা জানতে হবে। সোজা কথায়, এটা হলো ব্ল্যাক হোলের চারপাশের সেই অদৃশ্য সীমানা, যেটা একবার পার করে ফেললে আর কোনোদিন ফেরা সম্ভব না। তো বহু দশক ধরে বিজ্ঞানীরা এটাই ভাবতেন যে ব্ল্যাক হোলের ভেতরে যা কিছু ঢোকে তা চিরকালের মতো হারিয়ে যায়। কিন্তু আসলেই কি তাই? বছরের পর বছর ধরে এর উত্তরটা ছিল হ্যাঁ। কিন্তু তারপর এলেন স্টিফেন হকিং। তিনি কোয়ান্টাম থিওরিকে ব্ল্যাক হোলের উপর প্রয়োগ করলেন আর দেখালেন যে আসল উত্তরটা হলো একটা জোরালো না। ব্ল্যাক হোল চিরস্থায়ী নয়। এটাই হলো হকিংয়ের সেই বিখ্যাত সমীকরণ। এটা আমাদের কি বলে? এটা বলে যে প্রত্যেকটা ব্ল্যাক হোলের একটা তাপমাত্রা আছে।
আর সেই তাপমাত্রাটা নির্ভর করে শুধুমাত্র তার ভরের ওপর। কিন্তু ব্যাপারটা একটু উল্টো। ব্ল্যাক হোলের ভর যত বেশি হবে তার তাপমাত্রা হবে তত কম, আর ভর যত কম তাপমাত্রা ততই বেশি। এই যে জীবনচক্রটা দেখা যাচ্ছে, এটা একটা আদিম ব্ল্যাক হোলের। ভাবুন তো, মহাবিশ্বের একেবারে শুরুতে তৈরি হওয়া একটা গ্রহাণুর সমান ভরের ব্ল্যাক হোল। এটা প্রায় 10 বিলিয়ন বছর ধরে হকিং রেডিয়েশনের মাধ্যমে খুব খুব ধীরে ধীরে তার শক্তি হারাতে থাকে। কিন্তু তার জীবনের একদম শেষ সেকেন্ডে, যখন তার ভর প্রায় শূন্য হয়ে এসেছে, তখন তার তাপমাত্রা এমনভাবে বেড়ে যায় যা কল্পনা করাও কঠিন। আর শেষ মুহূর্তে এটা প্রায় 10 মিলিয়ন মেগাটন টিএনটির সমান শক্তি নিয়ে বিস্ফোরিত হয়ে মহাবিশ্বে মিলিয়ে যায়। তো হকিংয়ের এই আবিষ্কারটা ফিজিক্সের মোড়েই ঘুরিয়ে দিয়েছে। কিন্তু এটা গল্পের শেষ নয়, বরং এটা একটা নতুন, আরও অনেক গভীর একটা অধ্যায়ের শুরু। যখন বিজ্ঞানীরা এই দুটো থিওরিকে এক করার চেষ্টা করেন, তাদের হিসাবে কিছু অদ্ভুত অসীম সংখ্যা চলে আসে। এগুলোকে বলা হয় ডাইভারজেন্স। প্রথমে ভাবা হয়েছিল এগুলো হয়তো গণনার কোনো ভুল, কিন্তু এখন বিজ্ঞানীরা মনে করেন এগুলো আসলে ভুল নয়, এগুলো হলো সূত্র। এই অসীম সংখ্যাগুলো আমাদের বলছে যে জেনারেল রিলেটিভিটি আর কোয়ান্টাম থিওরি এদের কোনোটিই শেষ কথা নয়, বরং এরা দুটোই আরও গভীর কোনো মৌলিক থিওরির এক একটা অংশ মাত্র। আর সেই চূড়ান্ত থিওরিটাকেই খুঁজে বের করার নাম কোয়ান্টাম গ্র্যাভিটি। ভাবুন তো, আমরা শুরু করেছিলাম একটা খুব সাধারণ প্রশ্ন দিয়ে, কিছুই না বলতে কি বোঝায়। আর দেখুন, ওই একটা প্রশ্নই আমাদের পদার্থবিজ্ঞানের একেবারে শেষ সীমানায় নিয়ে এসেছে। এই আলোচনা থেকে আমরা দেখলাম যে শূন্যস্থান আসলে খালি নয়, গতি থেকে পদার্থ তৈরি হতে পারে, আর এমনকি ব্ল্যাক হোলও চিরস্থায়ী নয়। ডিউইটার সেই মূল প্রশ্নটা আজও আমাদের ভাবায়। তাহলে আমরা আসল উৎসটা খুঁজে পাব কিভাবে? এই মহাজাগতিক প্রশ্নের উত্তর খোঁজার অভিযান আজও চলছে। আর কে জানে, হয়তো সেখানেই লুকিয়ে আছে আমাদের মহাবিশ্বের সবচেয়ে বড় রহস্যটা।